হ্যালো কার্টুন পিপল, হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। আজকে তোমাদের 10 মিনিট স্কুলে চলে এসেছি একটা কি দেখা যাচ্ছে 10 মিনিট স্কুল মাস্টার ক্লাস কার্টুন শো নিয়ে। আজকে আমরা শিখবো কার্টুন, কমিক্স, ক্যারিকেচার এবং কার্টুন নিয়ে যাবতীয় যা কিছু আছে, মানে অনেক কিছু। তোমরা যারা 10 মিনিট স্কুলে আজকের লাইভ শোটা দেখছো, রাইট, তাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আমি জানতে চাই তোমরা কারা কারা আমার সাথে লাইভে জয়েন করছো। লাইভে কি অলরেডি জয়েন করছে মানুষজন? রাকিন? সো ও মাই, অলরেডি 222 জন লাইভে চলে আসছে। তো সবাইকে 250 সবাইকে হ্যালো, আমি তন্ময়। আজকে আমরা কার্টুন শিখবো 10 মিনিট স্কুলের মাস্টার ক্লাসে। আমরা খুবই এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। তো যারা যারা লাইভে জয়েন করছো আমাদের সাথে, তাদের মধ্যে কারা কারা কার্টুন আঁকো, কারা কারা কার্টুন আঁকতে চাও, কারা কারা কার্টুন পছন্দ করো, এইসব ব্যাপার জানতে আমি খুবই উৎসাহী আজকে। আর সবাই প্লিজ কমেন্ট করো যে কারা কারা কি বলে কার্টুন আঁকো বা কার্টুন আঁকতে চাও বা পছন্দ করো, এগুলো আমাদেরকে কমেন্টে জানাও। কারণ আজকে যা কিছু হবে, এভরিথিং ইজ অ্যাবাউট কার্টুন, এভরিথিং ইজ অ্যাবাউট কার্টুন, এভরিথিং ইজ অ্যাবাউট ক্যারিকেচার্স অ্যান্ড এভরিথিং অ্যাবাউট কমিক্স। সো এভরিথিং ইজ অ্যাবাউট কার্টুন। আমার সাথে ইনফ্যাক্ট আজকে আছে ঐশিক জাওয়াদ আর ইসমাম। Hello. So we are all cartoon people. আজকে আমরা এসেছি কার্টুন নিয়ে কথা বলে তোমাদের মাথাটা একেবারে খেয়ে ফেলার জন্য। কারণ আমরা সব সময় অনেক রিকোয়েস্ট পাই কার্টুন আঁকা নিয়ে, অনেক রকম কোশ্চেন পাই। তো আজকে যখন আয়মান বললো যে তার আমরা কার্টুন পিপল যাতে একটা মাস্টার ক্লাস নিয়ে নেয়, তো আমরা বেসিক্যালি এসেছি যে আজকে কার্টুন নিয়ে অনেক কথা বলবো, অনেক ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব তোমাদের সাথে। আর পাশাপাশি একটা আলোচনা, খুব সিরিয়াস ইম্পর্টেন্ট আলোচনা করব। তো অ্যাগেন আবার বলছি যে তোমাদের কার্টুন নিয়ে যে কোনো কোশ্চেন আমাদেরকে কমেন্টে জানাবে। কিন্তু তার আগে আমি যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে তোমাদের ফেভারিট কার্টুনগুলো কি কি, এগুলো আমাদের কমেন্টে জানাও। কারণ তোমার ফেভারিট কার্টুনগুলো দেখে, যা সবচেয়ে ফেভারিট যেসব কার্টুনগুলো, সেগুলা নিয়ে আজকে আমরা কথা বলবো, রাইট? সেগুলো কে কোথা থেকে দেখতেছে, রাইট, কে কোথা থেকে দেখছে সেটাও আমাদেরকে জানাতে পারো। কিন্তু খুব খুব ভালো কথা বলেছো। কারণ তোমাদের তো কত জায়গা থেকে দেখে এটা? এই মুহূর্তে 3 জায়গা থেকে লাইভে আছে। আমাদের ফেসবুক পেজ ঢাকায় কোথা, পুরো বাংলাদেশে কোথা থেকে দেখে? হ্যাঁ, মানে আমার প্রশ্ন হচ্ছে, আমরা সারা বাংলাদেশ থেকে কি দেখছে আমাদেরকে? আমরা দেখলাম যে 27টা জেলা কাউন্ট চলে আসছে। ওয়াও, 27 ডিস্ট্রিক্ট। 27 ডিস্ট্রিক্ট আলাদাভাবে বোঝা যায়? না, ওরা কমেন্ট করে জানাচ্ছে। ও ওয়াও, 27টা ডিস্ট্রিক্টে তো আমি জীবনে যাইনি। তুই কখনো 27টা ডিস্ট্রিক্টে গেছিস? ডিস্ট্রিক্ট আছে, এটাই জানতাম না। এটা তো একটা বিশাল ব্যাপার। সো 27টা ডিস্ট্রিক্টে যেসব ছেলেমেয়েরা আছে আমাদেরকে জানাও তোমাদের কি কার্টুন ভাল লাগে, বা তোমরা জানাও তোমাদের আজকে আমরা যে কার্টুন আঁকা নিয়ে শেয়ার করব, দেখাবো কি ওদের এলাকায় কার্টুনস কেমন পপুলার। হ্যাঁ, টিভিতে কি টাইপের কার্টুন দেখো, বা কি টাইপের তোমরা আদৌ কেউ কি কমিক্স পড়েছো নাকি, পড়লে কি টাইপের কমিক্স পড়ো, এগুলো আমাদেরকে জানাও। তো ঐশিক, ইসমাম, আমাদের মনে হয় না আজকের প্রথম প্রশ্নটা সবার আগে হওয়া উচিত, যেটা একটা খুব জ্ঞান গর্ভ আলোচনা দিয়ে আমাদের শুরু হবে সেটা। হ্যাঁ, খুব সিরিয়াস হয়ে আমরা একটু হ্যাঁ ওরকমই আরো সিরিয়াস ব্যাপারটা, লাইফ অ্যান্ড ডেথ। দেখো না আমি ঘামছি দরদর করে টেনশনে। সো কোশ্চেনটা হচ্ছে কার্টুন কি? কোশ্চেনটা আমার একসাথে ইসমামের কাছে, একসাথে কোশ্চেনটা ঐশিকের কাছে, একসাথে কোশ্চেনটা তোমাদের সবার কাছে। আমাদেরকে কমেন্ট করে জানাও সেটা হচ্ছে কার্টুন কি তোমার কাছে, আবার কি হোয়াট ইজ কার্টুন বলো। আমার কাছে না একদম বুকিশ ডেফিনিশন। বুকিশ, হোয়াট ইজ কার্টুন? বুকিশ ডেফিনিশন। এখন বললা যে কি বলে রেসলিং কি, এখন তুমি বলবা আমার কাছে রেসলিং কি, আর বুকিশ কি, সেটা তো হলো না। হোয়াট ইজ রেসলিং ওটাই বলতে হবে। সো বলো হোয়াট ইজ কার্টুন। কার্টুন তো আসলে কঠিন কোশ্চেন। কার্টুন হলো কি একটা আমার মেসেজ দেওয়ার জন্য একটা মিডিয়াম, ড্রয়িং এর মাধ্যমে একটা মেসেজ দেওয়ার মিডিয়াম। খুব সিরিয়াস আনসার, ড্রয়িং এর মাধ্যমে মেসেজ দেওয়ার মিডিয়াম। ইসমাম বল। আমার কাছে কার্টুন ড্রিম। কার্টুন হ্যাঁ, কোন একটা মেসেজ দেওয়ার মিডিয়াম এবং তার সাথে ফান করা যায় এটার সাথে। আচ্ছা, সো মেসেজ দেওয়া, ফান করা। কেন এখন আমরা যে টিভিতে যে অ্যানিমেশনগুলো দেখি ওগুলা কি কার্টুন না?
হ্যাঁ, বাট ওগুলো তো মেসেজ দিচ্ছে, তাই না? হ্যাঁ, গুড। অ্যান্ড তাইলে মানে আমি জানতে চাচ্ছি কার্টুনটা কি? কমিক্সও কার্টুন, এক বক্স যে আমরা পেপারে দেখি ওইটাও কার্টুন, টিভির অ্যানিমেশনটাও কার্টুন, মানে কার্টুন যখন বলি যে কার্টুন তখন এটা কি বোঝা যায়? আচ্ছা, ওইভাবে বলতে গেলে তখন আমার কাছে ব্যাপারটা আসতে হবে। আমার কাছে যেটা মনে হয় কার্টুন হলো গিয়ে ওই ডেফিনেটলি নট রিয়েলিস্টিক ড্রয়িং, আনরিয়েলিস্টিক ড্রয়িং, যেটা দিয়ে একটা মেসেজ দেওয়া হচ্ছে। এখন সেটা কার্টুন মানে টিভিতে অ্যানিমেটেডও হতে পারে, ওয়ান বক্সও হতে পারে, আবার কমিক্সও হতে পারে। রাইট। যতক্ষণ জিনিসটা মানে হলো গিয়ে পুরোপুরি মানে রিয়েলিস্টিকে যাচ্ছে না, জিনিসটা আমার কাছে কার্টুন। ইসমাম? আমার কাছেও জিনিসটা অনেকটা এরকম, কিন্তু কথা হচ্ছে গিয়ে যে জিনিসটা নাকি মানে আমরা হয়তো বা সিনেমার মাধ্যমে দেখাতে পারি না, অথবা হচ্ছে গিয়ে ছবি তুলে দেখাতে পারি না, আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে মানে যেটা নাকি কখনো বাস্তবে করা হয়তো বা সম্ভব না, এমন কিছু একটা দিয়ে আমার মেসেজটা দেওয়াটাই হচ্ছে কারণ। গ্রেট। সো আমরা অনেক কিছু জানতে পারলাম ঐশিক আর ইসমামের কাছ থেকে, যেগুলো আমি নিজেও এর আগে চিন্তা করিনি। থ্যাংক ইউ ঐশিক আর ইসমাম, আমি তোমাদেরকে একটু পরে আবার ডাক দিব। হ্যাঁ, সেটা হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমরা যে কার্টুন করি, কার্টুন আসলে সব কিছু। কার্টুন আছে 3D অ্যানিমেশন কার্টুন, 2D অ্যানিমেশন কার্টুন, হ্যাঁ কমিক্সও একটা কার্টুন। আমরা যেই স্টাইলে মানে মজা করে কার্টুন আঁকি, মানে একটা আঁকার স্টাইলও কার্টুন, একটা অ্যানিমেশনের কার্টুন, এই সবগুলোকেই কার্টুন বলা হয়। কিন্তু শুরুটা কোত্থেকে হয়? যেমন আমার ক্ষেত্রে শুরুটা হয়েছিল এরকম একটা সিম্পল চেহারা আঁকা দিয়ে, বা একটা বক্সে কার্টুন আঁকা দিয়ে, মানে আঁকা দিয়ে শুরুটা হয়। কিন্তু হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাসে যে কার্টুন আঁকতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে একটা মজার আইডিয়া, আর আরেকটা হচ্ছে একটা ড্রয়িং, রাইট? সো যখন তুমি একটা ড্রয়িংয়ের মাধ্যমে দিয়ে একটা আইডিয়া তোমার ফ্রেন্ডকে, তোমার সোসাইটিকে, তোমার আশেপাশে সবাইকে বুঝাচ্ছ, আইডিয়াটা হতে পারে একটা জোক, ইভেন আইডিয়াটা হতে পারে অনেক সিরিয়াস একটা কিছু, হ্যাঁ, কিন্তু যখন তুমি একটা ড্রয়িংয়ের মাধ্যমে বুঝাচ্ছ, সেটাই হচ্ছে বেসিক্যালি একটা কার্টুন। সো সেই কার্টুন সম্পর্কেই আজকে আমরা শিখবো যে কিভাবে আঁকে আর কি কি ইউজ করা হয়। আমাকে কেউ একটা ডাস্টার দিবে? পেয়ে গেছি ডাস্টার, আর একটা মার্কার পেয়ে গেছি, মার্কার, রাইট। সো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কার্টুন করতে গেলে তুমি যদি একটা ফিল্ম বানাতে যাও, তোমার একটা ক্যামেরা লাগবে, লাইটস লাগবে, সেট লাগবে, হ্যাঁ, তুমি একটা মিউজিক করতে যাও, কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে, পেন্টিং করতে যাও, তোমার অয়েল পেন্ট লাগবে, অ্যাক্রিলিক পেন লাগবে, ক্যানভাস লাগবে। কার্টুন আঁকতে গেলে যেটা লাগবে সেটা হলো জাস্ট একটা কাগজ আর একটা কলম আর মাথা ভর্তি আইডিয়া। সেই জন্য আজকে আমি বলবো তোমরা যদি ক্লাসটা করতে চাও, তোমরা জাস্ট একটা কাগজ আর একটা কলম নিয়ে এই তোমাদের মোবাইলের সামনে, পিসির সামনে, ল্যাপটপের সামনে বসে পড়ো। কারণ আজকে আমরা যেগুলো দেখবো ওগুলো আমরা একদম হ্যান্ডস অন কিন্তু শিখতে পারবো ব্যাপারগুলো। তাই তুমি যদি একটা কাগজ আর কলম নিয়ে বসে পড়ো, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হবে। আমি পিছনের এটা মুছতে মুছতে তোমরা একটা কাগজ আর কলম নিয়ে আসো। ওকে, সো আমরা যখন কার্টুন আঁকি তখন যেটা বললাম যে অনেক রকম হয়। এক বক্সের কার্টুন হয়, তারপরে নিউজ পেপারের সাইডে পকেট কার্টুন হয়, ক্যালভিন অ্যান্ড হবস বা টারজানের মতো কমিক স্ট্রিপ হয়, হ্যাঁ, তারপরে কমিক্সও হয়, অ্যানিমেশনও হয়। সো আমরা প্রথমে কথা বলবো একটা ওয়ান বক্স কার্টুন নিয়ে। যে এই যে ওয়ান বক্স কার্টুন মানে একটা ছবিতে একটা কার্টুন, এবং এইটার মধ্যে কি কি থাকে। কার্টুনে সবসময় কেউ না কেউ কথা বলে, একটা ক্যারেক্টার থাকে, রাইট? একাধিক ক্যারেক্টার থাকতে পারে, ধরো দুইজনের একটা কনভারসেশন হচ্ছে, তারপর ওদের কনভারসেশন গুলা ডায়ালগ বাবলের মধ্যে থাকে। ডায়ালগ বাবল হচ্ছে যেগুলোর মধ্যে তারা কি বলছে সেটা লেখা হয়, আর যেটা থাকে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড থাকে পিছনে।
দেখো, সো একটা ব্যাকগ্রাউন্ড, সাবজেক্ট, আর বাবলস, এগুলা নিয়েই কিন্তু একটা মেইন কার্টুন ক্রিয়েট হয়। সো তোমরা যদি এইটা বুঝতে পারো তাইলে যেটা করা যায় সেটা হচ্ছে যে এখন কার্টুনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিটা জিনিস, যে একটা ক্যারেক্টার, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ডায়লগ, এগুলো মিলে যখন কার্টুনটা হয়, প্রথমে একটা আইডিয়া হয়। একটা আইডিয়া যখন মাথায় আসে তখন আমরা এই জিনিসগুলো দিয়ে দেখি। হ্যাঁ, তো এই জিনিসটায় ফেরত যাওয়ার আগে আমরা ওই এই কয়টা জিনিসের মধ্যে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেইটা হচ্ছে ক্যারেক্টার। দেখা যাচ্ছে? হ্যাঁ, সো বেসিক্যালি কার্টুনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ক্যারেক্টারগুলো কথা বলে, ওই ক্যারেক্টার ডিজাইন। তো অনেকেই অনেক কিছু নানাভাবে কোশ্চেন থাকে যে এইটা কিভাবে আঁকবো, ওইটা কিভাবে আঁকবো। তো আমরা আজকে কতগুলা ক্যারেক্টার ডিজাইনের মধ্যে দিয়ে কিন্তু শুরু করতে পারি। যে একটা ক্যারেক্টার ডিজাইন করতে গেলে অনেক রকম, মানে কি হইতে পারে, আমরা কি ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারি ইসমাম? আপনার লেটেস্ট যেই কমিক সিরিজটা বের হয়েছে ওটা শুরু করতে পারেন। আমার লেটেস্ট তো আমি তো ধরো মুজিবের করছি, ওইটা দিয়ে শুরু হতে পারে। আর আমি একটা যে কোনো একটা মজার ক্যারেক্টার দিয়ে শুরু করতে চাচ্ছি। তোমরা একটা যে কোনো একটা বলো, একটা ক্যারেক্টার রাখতে বলো, যে কোনো কিছু হতে পারে। মানে আমি একটা ক্যারেক্টার বানাবো, মানে রিয়েল লাইফ রোনাল্ডো, মেসি এরকম কোনো কিছু না, একটা ফ্যান্টাসি ক্যারেক্টার হতে পারে, যে কোনো কিছু। যেমন ধরো, বাংলা ম্যান, হ্যাঁ। সুপার রিকশা। হ্যাঁ, ধরো তুমি একটা সুপার রিক্সাওয়ালা বানাবে, রাইট? হ্যাঁ, তো ধরো প্রথমে তুমি একটা লোককে চিন্তা করছো, হ্যাঁ, যাকে তুমি একটা সুপার হিরো বানাবে, রাইট? এখন আমাদের থিমটা কি হলো? থিমটা কি? সুপার রিক্সাওয়ালা, রাইট? এখন আমরা যখন একটা ক্যারেক্টার ডিজাইন করি তখন হচ্ছে যে যেই আইডিয়াটা ভাবি ওইটার ভিজুয়ালগুলো নিয়ে আগে চিন্তা করি। যেমন এখন এটা রিক্সাওয়ালা, যেহেতু তার সাথে একটা রিক্সা লাগবে। ওই আমাদের একটা রিক্সার মডেল ছিল না, এটা আমাকে একটু দাও তো। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। সি, আমাদের কাছে একটা ছোট্ট সুপার রিক্সা আছে। হ্যাঁ, সো প্রথমে যখনই আমরা একটা ক্যারেক্টার ডিজাইন করতে যাই তখন ধরো এই যে রিক্সাটা দেখে রিক্সাটাকে কত সিম্পলি আঁকা যায় ওইটা আমরা চেষ্টা করি। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে দেখো রিক্সার এই শেপটা। রিক্সা কিন্তু কঠিন আছে না? এখান থেকে আঁকি। সো বেসিক্যালি এটা আমাদের রিক্সা, আর এটা একজন রিক্সাওয়ালা। হ্যাঁ, রিক্সাওয়ালা ধর মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে লুঙ্গি পরে থাকেন। এখন এনাদেরকে আমার সামহাউ আমাদেরকে একটা সুপার রিক্সাওয়ালা বানাইতে হবে, রাইট? তো ধরো আমরা নানা রকম চিন্তা থাকতে পারে, যেমন আমরা ধরো ট্রান্সফরমার দেখেছি না অনেকে? হ্যাঁ, সো ওরকম ট্রান্সফরমারের মতো করে যদি চিন্তা করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কথার কথা যে ধরো রিক্সার হুডটা তার বডির সাথে হ্যাঁ, চাকাগুলো পায়। হ্যাঁ, চাকাগুলো পায়। হাতে ঘড়ির জায়গায় একটা নেই। আরেকটা কি আইডিয়া হতে পারে, কমেন্ট করে বলতে পারে না?
সো বেসিক্যালি ধরো এখানে যে আইডিয়াটা দাঁড়াচ্ছে জাস্ট র্যান্ডম ডাইরেক্ট যে আইডিয়াটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে রিক্সাটা তার বডির সাথে বিল্ট ইন। হ্যাঁ, এরকম ধরো একবার আমি একটা আইডিয়া ভেবেছিলাম যে ধরো ভেবেছিলাম লুঙ্গি ম্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে বেসিক্যালি সে যেই লুঙ্গিটা পরে, হ্যাঁ, সেই লুঙ্গিটাই তাকে আবার স্কাই ডাইভ করতে হেল্প করে। নিচে শর্টস পরে তো? হ্যাঁ, নিচে অবশ্যই শর্টস পরে। হ্যাঁ, এই যে ধরো নিচে শর্টস পরলে কি ট্রু লুঙ্গি ধরো? সে ধরো 100 তলা বিল্ডিং এর উপর থেকে যখন জাম্প করে তখন সে তার লুঙ্গিটা বেসিক্যালি একটা গ্লাইডার হিসাবে কাজ করে। তো বেসিক্যালি এটা দিয়ে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মানে ক্রিয়েটিভভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমাদের মাথায় যে কোনো একটা ক্যারেক্টার ডিজাইন করতে গেলে আমাদের মাথায় মানে যত ক্রেজি আইডিয়া আসে ওগুলাকে অ্যাকচুয়ালি একে একে আমাদের দেখতে হবে, তাইলে দেখা যায় যে মানে এক একটা ক্যারেক্টার দাঁড়ায়। তো ওই ওয়ান বক্স কার্টুনের ক্ষেত্রে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সবসময় ড্রয়িং শেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেইটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন কীরকম? নর্মালি সবাই ছবি আঁকতে গেলে একটা জিনিস যেটা সবসময় দেখা যায় যে আমরা ডাইরেক্ট একটা কিছু আঁকা শুরু করি। হ্যাঁ, প্রথমে মাথাটা, তারপরে বডিটা আঁকতে আঁকতে দেখা কি পেজের বাইরে বের হয়ে যাচ্ছে বা ছবিটা শেষ হচ্ছে না, অথবা অনেক সময় দেখা যায় যে পেজের আমি কোনা দিয়ে এঁকে ফেলছি, পুরা পেজটা বাকি আছে, এরকম তো প্রথমে চিন্তা করি নাই যে আমার ড্রয়িংটা এরকম হবে। হ্যাঁ, আমি তো পুরাটা নিয়ে আঁকতে চাইছিলাম, অনেক সময় অনেক গ্যাপ হয়ে যায়। এরকম কি তোমাদের হয় আঁকতে গেলে? কারণ আমি যখন প্রথম আঁকা শিখতাম, যেটা মেজর প্রবলেম হতো, আমরা তো ধরো একটা ছবি দেখে কপি করে আঁকতাম। আমি নিশ্চয়ই তোমরাও করো, একটা কোনো ছবি সুন্দর লাগলে ওটা দেখে কপি করো। তো কপি ঠিকই হতো, কিন্তু মেইন ছবিটার মতো কখনো কপি হতো না। হ্যাঁ, তো এইটার জন্য কিছু সাজেশন আছে। সেইটা হচ্ছে যে যখনই একটা ছবি দেখে কপি করবা বা একটা কার্টুন আঁকবা বা কিছু আঁকবা, এখানে আমি একটা কিছু দেখে দেখাই। হ্যাঁ, যেমন একটা ছবি হলেই, হ্যাঁ ধরো এই আইমানের বইটাই দাও। হ্যাঁ, ঠিক আছে, আইমানের বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, কিন্তু এই যে দেখো, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ধরো এইটা দেখে যদি এটা কপি করতে যাই, হ্যাঁ, সবসময় দেখা যাবে কি, ধরো যে আমি ওর ফিগারটা এখানে এঁকে ফেললাম। হ্যাঁ, এঁকে ফেলার পর দেখা গেল কি নেভার স্টপ লার্নিং আর লেখার জায়গা নাই, বা অনেক ছোট করে লেখা হয়ে যাচ্ছে। এই জিনিসটাই অনেক সময় প্রবলেম হয়। সো কম্পোজিশনে বেসিক্যালি যেই কাজটা করে সেটা হচ্ছে তোমার একটা যখন কাগজ যেইটুকু জায়গা আছে ওইখানে কতটুকু জায়গা জুড়ে তোমার কোন আঁকাটা হবে সেইটাকে ঠিক করাটাই কম্পোজিশন বলে। যেমন ধরো এখানে আগে ঠিক করা হয়েছে যে নেভার স্টপ লার্নিং লেখাটা এতটা বড় জায়গা জুড়ে থাকবে এবং এখানে আইমানের কার্টুনটা এতটুকু ছোট জায়গার মধ্যে থাকবে। এটাকেই বেসিক্যালি বলা হয় যে কম্পোজিশন। মানে ধরো এখন বর্ষাকাল, অনেক বৃষ্টি হচ্ছে, সো বৃষ্টির সিন আঁকবা। এখন আমি আগে ঠিক করে নিই যে আকাশে এতটা অংশ জুড়ে মেঘ দেখাবো, বজ্রপাত দেখাবো, তারপরে এইখানে এতটুকু অংশ জুড়ে শহর বা গ্রাম দেখাবো। এই জিনিসটা যদি আমি ঠিক করে নিই তাহলে কিন্তু আমার অলওয়েজ ফোকাসটা থাকতেছে। আমি ফোকাস নাম্বার 1, ফোকাস নাম্বার 2, আমি কোথায় ফোকাস রাখতে যাচ্ছি। আর এইটা যদি আমি ঠিক না করি, দেখা যাবে আমি একটা বাড়ি দিয়ে আঁকা শুরু করলাম, একটা কুঁড়ে ঘর, একটা বিল্ডিং, একটা মসজিদ। হ্যাঁ, আঁকার পরে দেখা যায় যে জায়গা কমে গেছে আর আমাদের মেঘ বৃষ্টিটা একদম সাইড ওয়াইজ হয়ে গেছে, মানে ওইটা অত আর ইম্পর্টেন্স পাচ্ছে না। সো এই জন্য কার্টুন আঁকার ক্ষেত্রে কম্পোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কার্টুন তো ইজ অল অ্যাবাউট গিভিং এ মেসেজ। সো তুমি যখন একটা কার্টুন আঁকবা আগে ঠিক করবা যে আমার মেইন সাবজেক্টটা কি, যেই মেইন ক্যারেক্টারটা ডায়লগ দিতে যাচ্ছে সেই নিশ্চয়ই সবচেয়ে বড় জায়গাটা জুড়ে থাকবে। তো তাকে ধরো সবচেয়ে এমফাসিস দিয়ে
মানে এখানে কিন্তু তুমি ডিটেইলে আঁকবা না, তুমি জাস্ট জায়গাটা ঠিক করবা যে আমার মেইন ক্যারেক্টারটা এতটা জায়গা জুড়ে থাকবে, তারপরে এখানে একটা থাকবে, সাইড সেকেন্ড ক্যারেক্টারটা একটু পিছনে থাকবে, এখানে ডায়লগ, এখানে ডায়লগ। এই যে আমি সাজালাম, এইটা একটা কার্টুন আঁকার ক্ষেত্রে সবসময় খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে কম্পোজিশনের পরে থাম্বনেল। থাম্বনেল মানে কি কেউ বলতে পারো? হ্যাঁ, আমাদের থাম্বের যে নেইলটা, এটা যেরকম মানে একটা স্কোয়ারিশ ছোট শেপ, তো আমাদের এই বুড়ো আঙুলের নখের মতো করে ছোট করে আঁকাকে বলা হয় থাম্বনেল। তো মানে অন রিয়েল লাইফ এত ছোট করে তো আর আঁকা সম্ভব হয় না, তো সেইখানে বেসিক্যালি থাম্বনেল ড্রয়িং বলতে বোঝানো হয় ছোট করে আঁকা। মানে তোমার বড় মেইন মাস্টারপিসটা আঁকার আগে তুমি ছোট একটা রাফ ড্রয়িং করে নিচ্ছ, একেই বলে থাম্বনেল ড্রয়িং। কেন থাম্বনেল ড্রয়িং করে নিচ্ছ? কারণ ওই আবার একই কথা যে রাফভাবে কম্পোজিশনটা করে নিচ্ছ, কোথায় কোন জিনিসটা হবে। সো কম্পোজিশনটা যেই রাফ ড্রয়িংয়ের মধ্যে করে সেটাকে বলা হয় থাম্বনেল ড্রয়িং। হ্যাঁ, থাম্বনেল ড্রয়িং তোমাকে হেল্প করে হচ্ছে যে পুরো আর্টওয়ার্কটা কি হবে সেইটাকে মানে একদম প্ল্যান করে নেওয়ার জন্য। হ্যাঁ, আর ওই প্ল্যানটা হয়ে গেলে পরে ওখান থেকে আমরা ফাইনাল আর্টওয়ার্ক করতে পারি। সো বেসিক্যালি আমরা যখন ছবি আঁকি আমরা মনে করি যে আমার আঁকাটা হচ্ছে না, আমি এত কষ্ট করে আঁকছি তাও হচ্ছে না। না হওয়ার কারণ হচ্ছে এই স্টেপগুলো অনেকে জানে না, কারণ সবাই আমরা ফার্স্টেই কলম দিয়ে এঁকে ফেলতে যাই, কিন্তু আমাদের প্রথমে যে একটা থাম্বনেল আঁকতে হবে, তারপরে কম্পোজিশন করতে হবে, তারপরে পেন্সিলিং করতে হবে, তারপরে ইঙ্কিং করতে হবে। তাই এই স্টেপগুলো যদি তোমাদের কার্টুন বা কমিক আঁকার ব্যাপারে আগের থেকে মাথায় রাখো, তাইলে দেখবা তোমাদের ড্রয়িংগুলো দিন দিন আরও মানে ইজি, আরও ক্লিয়ার এবং আরও ডিটেইলে হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, প্রথমে এতক্ষণ ধরে খুব সিরিয়াস জ্ঞান দিলাম সবাইকে। হ্যাঁ, এখন আমরা কিছু জাদু দেখাবো, ঠিক আছে? এখন আমরা কিছু ম্যাজিক করব, জাদু দেখাবো। মানে বেসিক্যালি আমরা এখানে যেহেতু ঐশিক আসছে, ইসমাম আসছে, আমরা এখন কিছু গেম খেলবো আর কি। সেইটা হচ্ছে যে আমাদের কার ফোনে স্টপ ওয়াচ আছে? সবার ফোনেই আছে। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি যেটা করবো এখন একটা খেলা, সেইটা হচ্ছে এটাকে বলে শেপ গেম। আমি একটা করে শেপ আঁকবো আর ওদেরকে ওইটা দিয়ে কিছু একটা ফেরত আঁকতে বলবো। হ্যাঁ, তো ওরা যদি ধরো 10 সেকেন্ডের মধ্যে বা 15 সেকেন্ডের মধ্যে এটা যদি ওরা আঁকতে পারে, দেন ওরা আমাকে একটা ফেরত চ্যালেঞ্জ দিবে, বুঝেছো? মানে ধরো কথার কথা, হ্যাঁ, এরকম একটা দাগ দিয়েছি, এখন আমি ঐশিককে ডাক দিব। ঐশিক একটু এদিকে আসো তো। হ্যাঁ, এখন কেউ একটু স্টপ ওয়াচ অন করো, বা 1 থেকে 15 গুনলেও হবে। হ্যাঁ, 15 না 10, যে না আচ্ছা 15 থেকে শুরু করি। সেইটা হচ্ছে আমরা 1 থেকে 15 গুনবো। আগের মতো এখানে নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসতে পারে। হ্যাঁ, তুমি এইটাকে একজন কাউবয় বানাবো। কাউবয়? হ্যাঁ, রেডি? হ্যাঁ, 1 2 3 স্টার্ট করলাম। কতক্ষণ বাকি? 6 সেকেন্ড। 8 9 13 14 15 Done. এটা কি কাউবয় হয়েছে? হয়েছে তো, হয়েছে, ডেফিনেটলি হয়েছে। এটা কি কাউবয় হয়েছে? যে হাতে দুটো পিস্তল। হ্যাঁ, আমাদের কাইন্ড কি অফ। আছে? হ্যাঁ, Comments-এ এটা জানাও। কাউবয় হয়েছে নাকি তোমরা Comments-এ হ্যাঁ বলো, comments-এ হ্যাঁ না বলো। না, তোমরা কমেন্টসে জানাও যে এটা ওর কাউবয় হয়েছে নাকি। আরে হবে না কেন? হয়েছে কাউবয়? আরে আমার হয়েছে, তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খারাপ হয় না। আরে হয়েছে, হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ঐশিক একটা দাগ দিয়ে আমাকে কোনো একটা চ্যালেঞ্জ দিবে। আচ্ছা ফাইন। একটা দাগ তাই না? হ্যাঁ, এটাকে কি বানাতে হবে? ব্যাটম্যান না? ব্যাটম্যান? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু তন্ময় ভাইয়ের জন্য 15 সেকেন্ড না 10 সেকেন্ড? 15 সেকেন্ড দিয়ে শুরু হোক, আমার একটু ডিটেইল লাগবো। আচ্ছা ঠিক আছে। ডিটেইলস। তন্ময় ভাই, হ্যাঁ। আমি টাইম নিয়ে রেডি। হুম, আপনি শুরু করলে, টাচ করলে আমি স্টার্ট করব। আচ্ছা 3। উল্টা তোমরা বললে আমি স্টার্ট ঠিক করব। আছে ফাইন। 3 2 1 স্টার্ট। ইস,
13 14 15 কি বুঝে যায় ব্যাটম্যান? জিজ্ঞাসা করি লোকজনকে। আমি একটু ডিটেইলে করতে গিয়ে দেখলাম 15 সেকেন্ডে আসলে হয় না। আসলে আচ্ছা আমি আবার চালাই দিই। এইটাকে কিন্তু এইটা করলেই হয়ে যেত। আমি একটু পাকনামি করতে গিয়ে। করলে এরকমই হয়। আচ্ছা এরপর আমি একটা ইসমামকে একটা দেই, চলে আসো। আমরা আর একটু টাইমটা বাড়াই, একটু ডিটেইল আঁকা হলে আর একটু মজা হবে। 25 সেকেন্ড। হ্যাঁ 25 সেকেন্ড করি, হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু হচ্ছে এটাকে আরো মানে আর একটু ডিটেইল আঁকতে হবে, বুঝছো? চ্যালেঞ্জটা হচ্ছে যে যেহেতু তোমরা সবাই প্রফেশনাল, হ্যাঁ তোমরা তো আঁকতে পারবাই, কিন্তু জিনিসটাকে আরো ডিটেইলে আঁকতে হবে, ঠিক আছে? এটাকে কি বানানো যায় সবাই একটু কমেন্টে বলো তো, একটা চ্যালেঞ্জ দাও, এটাকে কি আঁকবে, এটাকে কি বানাবে? সুপারম্যান বানাই। হ্যাঁ এটাকে সুপারম্যান বানাও। ওয়েট রেডি, টাইমারটা অন করি আমরা আগে। রেডি? হ্যাঁ স্টার্ট করলে। রেডি আপ টু স্টার্ট। না না ওইটার থেকে শুরু করতে হবে তো। seconds, 13, 14, 15. ডান। না না 25 এ করার কথা ছিল। আচ্ছা 25 সেকেন্ড। আর এখন চলো। চুলটা কালো করে দে, চোখটা ঠিক করে দে। Oh my god. 25. জাস্ট Damn. এটা তালি। খুবই জোস হয়েছে। এবার হচ্ছে আগের বার তো আমি হারছি, এবার ইসমাম আর একটা দিবে আমাকে। আচ্ছা কি দেয়া যায়? আচ্ছা কমেন্টে কি কোনো মানে রিকোয়েস্ট নাই যে কি দেয়া যেতে পারে? হ্যাঁ তোমরা এই ভিডিওটা আরো সবার সাথে শেয়ার করো, যাতে সবাই আরো কমেন্ট করতে পারে আর আমাদের আরো চ্যালেঞ্জ দিতে পারে বেশি বেশি। জাদু দেখতে পাবে। হ্যাঁ সো জাদু দেখার জন্য প্লিজ সবাই প্রত্যেকে একবার করে শেয়ার করো। ড্রাগন দেখতে চান। ড্রাগন। একটা লাইন দিয়ে দে। আচ্ছা এখন উল্টা হইতে হচ্ছে, তুই কোন একটা লাইন দিয়ে আমরা ড্রাগন আঁকতে বলবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এবার এটা কঠিন করতে হবে, জিনিসটা কঠিন বানাইতে হবে যাতে আমি না পারি। হ্যাঁ চ্যালেঞ্জটাকে ভেরি ডিফিকাল্ট বানাইতে হবে। এটা কোনো কথা এলো? এইটা দেখেন আমি ড্রাগন, তুই বাদ। আচ্ছা ঠিক আছে আপনি মানুষ না, আপনি ড্রাগন। আচ্ছা 25 সেকেন্ড রেডি? হ্যাঁ অলরাইট। হ্যাঁ শুরু দাও। হ্যাঁ ঠিক আছে শুরু। ও আচ্ছা আমি রিস্টার্ট দেই। হ্যাঁ আপনি শুরু করলে টাচ দিলে আমি স্টার্ট করব। ওকে ঠিক আছে স্টার্ট। সেকেন্ড 15 20 23 25। কিন্তু ড্রাগনের মুখটা আর একটু দেখা উচিত ছিল, একটু সাপ সাপ হয়ে গেছে। চাইনিজ জাপানিজ, হ্যাঁ এশিয়ান ড্রাগন, আমাদের সাইডের ড্রাগন। ঠিক আছে অভিষেক এবার আসো। হইতেছে নাকি ভাই? এইটাকে একটা কিছু না। এইটাকে একটা মেয়ে বানাও। হ্যাঁ এইটাকে একটা মেয়ে বানাও। না আমি শুরুই করবো না। এটাকে একটা মেয়ে। আচ্ছা ফাইন, এটাকে একটা মেয়ে বানাবো। 25 seconds and your time starts now. ও কি করছে? কি দেখি তো কল বানাইতে বলি নাই, না না ওয়াসার কল বানাইতে বলি নাই। এই যে লং নেক পড়ছে বুঝেন না,
Oh my god. Oh my god. Nice. 25 done. Damn it! আর পসিবল Share, everyone, please share. আরে যদি- এটা তো কমেন্টে হ্যাঁ হবে এরকম তোম- সন্দেহ আছে নাকি এবার যদি কমেন্টে হ্যাঁ না তো- তোমরা যদি এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করতে চাও প্লিজ শেয়ার, আর সবাই এক একটা চ্যালেঞ্জ বলো যে তোমরা কি আঁকা দেখতে চাও। হ্যাঁ মোটামুটি হয়েছে বুঝছো শেখ, মোটামুটি মানে ওরা কমেন্টে লেখো কিরকম হয়েছে হ্যাঁ। মোটামুটি নাকি না প্লিজ কমেন্টে একটু সাপোর্ট প্লিজ মানে একটুর জন্য বেঁচে গেছো। যাই হোক, এখন দেখা যাক কৌশিক আমাকে কি চ্যালেঞ্জ দেয় লাস্ট। আচ্ছা আমার চ্যালেঞ্জ তো এবার আল্লাহ কি করব আসলে এগুলো কোনো ব্যাপার না বুঝছো। এটাকে ছেলে বানান হ্যাঁ, এটাকে ছেলে বানান তুমি প্রতিশোধ নিচ্ছ? আর কি আচ্ছা ঠিক আছে। দাদা আমি আসি ছেলে হবে 25 সেকেন্ডে ছেলে কি করছে? ও ডাবল চ্যালেঞ্জ ছেলে কি করছে? ছেলে এক পায়ে ছেলে এখন ইউটিউবে আপনার ভিডিও দেখছে হ্যাঁ ছেলে এখন ইউটিউবে আপনার ভিডিও দেখছে ঠিক আছে ঠিক আছে। তন্ময় ভাই হ্যাঁ আপনি বললে যাব আমি রেডি হ্যাঁ অলরাইট হ্যাঁ রেডি। রেডি হ্যাঁ 1 2 3 হ্যাঁ, এবার আমি ঢেকে আঁকবো। ওকে কতক্ষণ আছে বললো? 13 হইছে 15 বাজার ইভেন্ট হলো আমার এটা 20 23 আর গুনে লাভ নাই এটা শেষ 25 শেষ ও মাই তো তোমরা যদি এইভাবে 10 মিনিট স্কুলের ভিডিও দেখো এখন মোবাইল থেকে, তাহলে এটা এখনই শেয়ার দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে একসাথে আমাদের সাথে জয়েন করো, যাতে আমরা এই মজার খেলাটা আরো কন্টিনিউ করতে পারি। এই কমেন্টটা আসলে আদৌ কমেন্ট করতে হবে হইছে নাকি না এই একটা স্ক্রিনশট এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো মাই গড So, 25 সেকেন্ড বেসিক্যালি আমরা এই খেলাগুলো খেলে যে জিনিসটা বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে আমি শিওর যে আমাদের প্রত্যেকেই নানা জায়গায় হয়তো একটা রাস্তার দেয়ালের পাশ দিয়ে যাচ্ছি, হয়তো একটা ভাঙা কাটা দাগ দেখে একটা ইমেজ মনে হয়, অনেক সময় ফ্লোরের ফাটা দাগ থেকে একটা কিছু মনে হয়, অনেকেরই মনে হয়, নিশ্চয়ই সবার মনে হয় নাকি জানি না, কিন্তু অনেক সময় হয় না একটা শেপ দেখে একটা মনে হয় এটা বেলুনের মতো, মেঘ দেখে মনে হয় এটা খরগোশের মতো। আমার মনে হয় ক্রিয়েটিভ জার্নিটা ঠিক ওই জায়গার থেকেই শুরু, যে যখনই একটা জিনিস দেখে একটা কোনো কিছুর মতো মনে হয় তখন সেইটাকে ওইভাবে আঁকার চেষ্টা করবা। আর এইটার জন্য এটা মুছে ফেলি। হ্যাঁ আমি স্ক্রিন থেকে ভাগি হ্যাঁ, আর হচ্ছে এই প্র্যাকটিসটা বেস করার জন্য আমরা এই শেপ গেমটা আমরা সবসময় খেলি, যে এইটা তোমরা যে কোনো জায়গায়, যেহেতু এখানে একটা জাস্ট কাগজ আর একটা কলমের প্রয়োজন, এটা তোমরা যে কোনো জায়গায় খেলতে পারো, যে ধরো এরকম নানা রকম শেপস একে দিয়ে দেখো আমি তোমাদেরকে একটু কিছু দেখাই। হ্যাঁ, এগুলা যদি নিজেদেরকে চ্যালেঞ্জ করো যে সবচেয়ে ডিফারেন্ট কি আঁকা যেতে পারে এটা দিয়ে, সেটা কিন্তু সবসময় খুবই নিজের মানে ক্রিয়েটিভিটা বাড়াতে সাহায্য করে। যেমন দেখো, এই যে দেখো এই শেপটা দিয়ে একটা বাচ্চা এঁকে ফেললাম, দেখতে পাচ্ছ? হয়তো কিন্তু আমরা চিন্তা করি নাই এটা একটা বাচ্চা হতে পারে। হ্যাঁ, এই গোলটা দিয়ে, হ্যাঁ ধর একটা ফল হইতে পারে, আমি এটাকে একটা স্পেস শিপ বানায় ফেললাম। বা এগুলো প্রত্যেকটাকে ইউজ করে একটা নানা রকম চেহারা বানায় ফেললাম। দেখো, দেখতে পাচ্ছ? এবং ধর এক একটা শেপকে এক এক বয়সের চেহারা বানাবো ঠিক করলাম, বা এনাকে ধর একজন ভদ্র মহিলা বানিয়ে ফেললাম। সো মানে শেপটা কিন্তু ব্যাপার না, যে যেমন এখানে এই ধরো এই শেপটাতে একজন মহিলা বানিয়েছি, সেমটা কিন্তু সেম জিনিসটা এইটাকেও বানাতে পারবো। দেখো
মানে মেইন ব্যাপারটা হচ্ছে নিজেকে চ্যালেঞ্জ করে এই প্র্যাকটিসটা করা। যেমন এটাকে ধর একটা ব্যাংক বানায় দিলাম, বুঝতে পারছো? হ্যাঁ, সবসময় অ্যাকুরেট হবে বলেই নাই, কিন্তু এই আমি নিঃসন্দেহে এই প্র্যাকটিসগুলো অনেক মজার এবং অনেক তাড়াতাড়ি টাইম কেটে যায় আর অনেক কিছু শেখাও হয়। তো এখন কি করা যায়? এখন আমরা যেটা করতে পারি সেইটা হচ্ছে ক্যারিকেচার নিয়ে কিছু বেসিক্স টিপস দেওয়া যায়। কারণ অনেকেরই অনেক আগ্রহ থাকে যে ভাইয়া কিভাবে ক্যারিকেচার আঁকেন, কিভাবে মানুষের ফেস ম্যাচ করান। অনেকে বলে ভাই আমরা তো পোর্ট্রেটই মিলাতে পারি না, মানে যেটা যেরকম আছে ওইটাই তো মিলাতে পারি না, আপনারা এত এক্সাজারেট করে কিভাবে আঁকেন। সো আমরা আজকে একটা স্যাম্পল ক্যারিকেচার দেখব এবং ওইটার মডেল হিসাবে আমি ডাকবো রাকিনকে। হ্যালো এভরিওয়ান। সো রাকিনের আজকে ক্যারিকেচার রাখা হবে। হ্যাঁ, জোরে বলো। বলতেছি আমি নিজে তো ক্যারিকেচার, আবার আমার আঁকার তো দরকার নেই। এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তো পয়েন্ট দেখতেছি, ও যেহেতু বলছো নিজের একটা ক্যারিকেচার। হ্যাঁ, রাকিন ব্রেসেসগুলো খুলবি, লাইভে আসি সবার সামনে প্রমিস কর যে আমি এক সপ্তাহের মধ্যে ব্রেসেসগুলো খুলবো। কবের মধ্যে? সপ্তাহের আগে ব্রেসেস খুলেছি। থ্যাংক ইউ সো মাচ। এক সপ্তাহ আগে রাকিন ব্রেসেস খুলে ফেলবে, লাইভে 1000 মানুষের সামনে প্রমিস করেছে। তাই এক সপ্তাহ পরে যদি রাস্তাঘাটে এরকম আপনার কেউ তাকে ব্রেসেস পরা অবস্থায় দেখে তাহলে কিন্তু ওর খবর আছে। আর মোস্টের ব্যাপারে কিছু বলবেন? আচ্ছা, তো যেইটা আমরা এখন ক্যারিকেচার রাখা হবে, এখানে আরেকজন হাসতেছে, তুমিও আসো, তোমাকেও রাখা হবে। হাসছো কেন তুমি? যারা যারা হাসবে আজকে সবার ক্যারিকেচার রাখা হবে। এটা তো লাভ। ফ্রেমে আসবে না তো। আচ্ছা, ও যদি ওর সামনে বসে তাহলে কি ওর মুখ আসবে? বসে 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 আসবে না আসবে না? হ্যাঁ, না না, সময় লাগবে। ওকে একটা চেয়ার দিয়ে বসায় দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে চেয়ার আছে। সামনে পিছে একটু কষ্ট করে দুইজন দাঁড়াও, আমি তোমাদেরকে একটু পেইন দিব। আসে নাই মাত্র। তাহলে রাকিন বস, রাকিন বস একটু উপরে ওঠো না, একটু উপরে ওঠো। রাকিন বস। হ্যাঁ ঠিক আছে। এই তো এবার আসছে। আরে নাইস। হ্যাঁ, দুইজন আসছি আমরা, অলরেডি। আমরা সবাই আসছি স্ক্রিনে। হ্যাঁ, রাকিন মোটামুটি ও জামা দিয়ে পুরো ওয়ার্ডরোব এইটা মুছে দিয়েছে, আমার কাজ কমিয়ে দিয়েছে। তো আমি যেই জন্য দুইজনকে আনলাম, ধরো দুইজনের চেহারা কিন্তু দুই রকম। হ্যাঁ, তো ওইটা বোঝানোর জন্য তো আমরা ক্যারিকেচারের ক্ষেত্রে প্রথম যেই জিনিসটা আমি সবসময় করি সেটা হচ্ছে যাকে আঁকবো তার দিকে একবার তাকায় সঙ্গে সঙ্গে মুখটা ঘুরাই ফেলি। যে এটা যখনই করি সবাই একটু বিরক্ত হয়, কি আপনাকে আমাকে কি দেখতে ভালো লাগে না, আপনি মুখটা সরাই ফেলেন কেন? আমি এটা সবসময় করি কারণ আমি সবসময় বলি কারো একদিকে তাকায় সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে ফেললে তার চেহারার ফিচারের যেই জিনিসটা তোমার মনে থাকবে সেইটাই অ্যাকচুয়ালি ক্যারিকেচারে ফোকাস করার ফিচার। হ্যাঁ, তোমার কাছে ধর মোচ মনে হয়েছে, আমার কাছে যেমন মনে হয়েছে ওর থুতনি অথবা না। হ্যাঁ, সো তুমি সামনে তাকাবা। হ্যাঁ, একটু এই, হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ, সো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি রাকিনকে আঁকি, আমি ওর প্রথমে হচ্ছে বেসিক শেপটা ফেসের ওইটা ধরাটা খুব ইম্পর্টেন্ট। এইটা ধরতে পারলেই আর কোনো কিছু প্রয়োজন হয় না। ওর মুখের শেপটাকে আমি সাইড থেকে দেখো একটু, মানে এইটা হচ্ছে হ্যাঁ একটু এক্স্যাক্টলি একটু আম লাগে। সো হ্যাঁ, আমি জিনিসটাকে তাহলে আরো ইজি করি, একদম একটা আমই বানাই। হ্যাঁ, আচ্ছা। এই যে রাকিনের একটা আম, তুমি ওইদিকে দেখো। হ্যাঁ, একটা যে আম শেপের চেহারা আইমান বললো, আমি লিটারালি এখন আমটা আঁকলাম। ঠিক আছে, কারণ ওইটা দেখে আমাদের ওরকম মনে হয়েছে। তারপরে ধরো ওর একটু ঢেউ খেলানো চুল আছে। হ্যাঁ, আমের মধ্যে একটু ঢেউ খেলানো চুল অ্যাড করলাম। ঠিক আছে, এই দেখো এরকম না ওর আম চুলগুলো। হ্যাঁ, গেল তো। তবে দেখো ও যখন
ওর ভুরুটা অলমোস্ট জোড়া ভুরুর মতো লাগে, এবং ও যখন হাসে তো রাকিন, হ্যাঁ ওর চোখটা বন্ধ হয়ে যায়। খেয়াল করছি আমরা? হ্যাঁ, এই জিনিসগুলোই হচ্ছে ক্যারিকাচার করার সময় খেয়াল করার ব্যাপার, যে একজন হাসছে, রেগে যাচ্ছে, তখন এক্সপ্রেশন কি হচ্ছে। তো হাসলে যখন চোখ বড় হয়ে যাচ্ছে এবং ও তার ভুরুটা, ওই জিনিসটা আমরা আঁকি। হ্যাঁ, তারপরে ওর লম্বা নাকটা আঁকছি। হাসো। Oh my god, this is Rakin. হচ্ছে আল্লাহ হাসো। ধরো এটাকে যখন একটু ঠিক করলাম, তারপর লম্বা গলাটা দেই। হ্যাঁ, দেখেছো? সো ধরো এই যে রাকিনেরটা দিয়ে একটা রাফ এক্সাম্পল দিয়ে দেখালাম। এটা যদি আরো একটু সময় নিতাম নিশ্চয়ই আরো বেশি মিলতো, কিন্তু এই যে ওর ভুরুটা, ওর চোখ, ওর এক্সপ্রেশন, এগুলো আমরা ধরার চেষ্টা করলাম। এবার হচ্ছে আমি অভিপসু। দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে তুমি বসো, ও আসো। তো হ্যাঁ, তোমার হচ্ছে, হ্যাঁ আমার দিকে তাকাও। হ্যাঁ, না না ওইটুকুই, আমার দিকে তাকাও। হ্যাঁ, সো ধরো আমার দিকে তাকাও। হ্যাঁ, অভিপসু শেপটা আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে দেখো ওর চুলটা আবার এরকম চ্যাপটা পাশ দিয়ে। হ্যাঁ, আমার দিকে তাকা। অরিজিনাল। যেমন ওর দিকে তাকিয়ে আমাদের তাকাও, হাসি দাও। হ্যাঁ, সবার দিকে তাকাও। ওর কোন জিনিসটা তোমাদের তাকিয়ে প্রথমে চোখে আসতেছে? প্রথম দুই দাঁতের মাঝখানে একটা বড় ফাঁকা জায়গা আছে, নাটমেক করা যাবে এখানে। এক্স্যাক্টলি। আর ধরো ও যে চশমা পরে, হ্যাঁ ওই জিনিস, কিন্তু ওর হাসিটা বেশ একটা হে হাসি। হ্যাঁ, একটা বেশ বড় হাসি। হ্যাঁ, তো কপালটা অপেক্ষাকৃত ছোট। না ভাই, চুলটা উঠায় দে। হ্যাঁ, কিন্তু ওইভাবে আঁকলে তো হবে না, কারণ চুল সারা নর্মালি যে স্টেটে থাকে আর কি। আর ছোট বড়র কম্প্যারিজন কিরকম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলি। সেটা হচ্ছে হয়তো শুধু এমনি দেখলে বড় মনে হবে, কিন্তু তোমার আসলে কম্পেয়ার করতে হবে যে তার মুখের অন্য সেকশনের তুলনায় কি ছোট না বড়। হ্যাঁ হ্যাঁ, তো ওরকম জায়গা থেকে। আর এই ডিসিশনগুলাই, যেমন আমি দেখে মনে হচ্ছে কপাল ছোট, আমি কপাল ছোট করে রাখবো। একই জিনিস তোমার দেখে মনে হতে পারে তোমার বড়, তুমি বড় করে রাখবা, করে তারপরে গিয়ে বুঝতে পারবা হচ্ছে নাকি হয় নাই, পরে ওইটার উপর করতে হবে। হাসি দাও অভিপসু। যেমন ওর নাকটা কিন্তু রাকিনের মতো না, ওর নাকটা রাকিনের মতো, ওর নাকটা কিন্তু রাকিনের থেকে মোটা। রাকিনের যেমন চিকন সুচালু বকের মতো নাক, হ্যাঁ হ্যাঁ, ওর কিন্তু আবার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো নাক। হ্যাঁ, বেশ একটু মোটা। রয়্যাল বেঙ্গল ছিল। হ্যাঁ, তারপরে এই যে হ্যাঁ হ্যাঁ হাসো। তারপর হাসিটা যদি দেখি, হ্যাঁ, আর ওর দেখো সবসময় দেখতে এরকম ছোট ছোট। ধরো ওর কি দুইটা ঠোঁটই মোটা, না দুইটা ঠোঁটই পাতলা, না একটা মোটা একটা পাতলা, তাই না? এক্স্যাক্টলি, ওইটাই একটা ফোকাসের জায়গা থাকলে এখন আমাদের হবে। দেখো দাঁতগুলো কি ছোট ছোট না বড় বড়? ছোট ছোট, মাঝখানে ফাঁকা থাকবে একটা বড়। এই যে হাসে যখন হা করে হাসে না চিপে হাসে? চিপে হাসে।
কই ও তো মানে এই যে এই মানে আ করে না আর কি। আচ্ছা পারফেক্ট। হ্যাঁ একেবারে ঢেলে দিতে হবে। টাকা আমাদের ওর মতে লস একটা আসে দিচ্ছে। আমার দিকে মাই গড। আমি শুনেছিলাম অভিষুকে একবার নাকি ছিনতাইকারী ধরেছিল, হ্যাঁ তখন নাকি ওরকম একটা হাসি দিচ্ছিল। ওর ধর আবার গলাটা মোটা। বেশ। হ্যাঁ হ্যাঁ। সো দেখো ফাইনালি কিন্তু অভিপসু আর রাকিন দুই বন্ধু, দুই পাশে আসো, দুই পাশে আসো। এখনই শেয়ার করো। এখনই কমেন্ট করে জানাও। সো তোমরা তোমরা কাকে বেশি হাস্যকর লাগতেছে এটা বলতে হ্যাঁ সো তোমরা সবাই প্লিজ মাঝখানে আসি আমি, হ্যাঁ প্লিজ কমেন্টে লিখো যে এখানে কাক আরেকটা ছবি আপনাদের সহ। আচ্ছা। ওই সাইড টু কে গেছে আসতেছে না? দেখো নিচে আমি কি নিচে হবো? ইয়েস। দাও। গ্রেট। সো তোমরা কমেন্ট করো কারটা বেশি ফানি হয়েছে। কিন্তু বেসিক্যালি ধরো ওরা প্রথমে যখন দুজন দাঁড়িয়ে ছিল আমি শিওর সবারই কিন্তু মনে হচ্ছিল যে মানে রাকিনেরটা ইজি হবে ক্যারিকেচার করা, অভিষেকটা তো অত মজার নাও হইতে পারে ফেশিয়াল ফিচারের কারণে, কিন্তু আমার করার পর কিন্তু দেখো অভিষেকটা কিন্তু বেশি মজার লাগছে, আমার কাছে লাগছে, এক একজনের কাছে। হ্যাঁ দুজনটাই মজার হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হচ্ছে যে আসলে সবার চেহারাই কিন্তু কার্টুন করার মতো চেহারা, এমন না যে হ্যাঁ অনেকেরটা খুব কার্টুন ফ্রেন্ডলি, হ্যাঁ 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 কিন্তু সবারটাই করা যায়। তখন হচ্ছে বেসিক যেই জিনিসগুলো খেয়াল রাখতে হয় এখন বলে দেই, সেটা হচ্ছে দুই চোখের গ্যাপ। হ্যাঁ তোমরা লিখে নিতে পারো, আমার এখানে লেখা হচ্ছে দুই চোখের মধ্যের গ্যাপ, যারটা একটু বেশি গ্যাপ তারটা আরও বেশি বাড়িয়ে দিলা। দুই চোখের ডাইরেকশন মানে চোখটা কি নাকের দিকে নিচু ভুরুর দিকে উঁচু নাকি ভুরুর দিকে নিচু নাকের দিকে নিচু। সো দুই চোখের গ্যাপ, দুই চোখের ডাইরেকশন। হ্যাঁ একইভাবে নাকটা কেমন চিকন মোটা, সো যেইটা বড় করবা ওইটা বেশি বড় করবে, যেটা ছোট করবে সেটা আরও বেশি ছোট করবে। সো মানে ক্যারিকেচার করতে গেলে যে শুধু এক্সাজারেশন তা না, মানে বড়টা যেমন বড় করে দেই আবার ছোট অংশটা আরও ছোট করে দিলেই কিন্তু ক্যারিকেচারে হেল্প হয়। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা কথাটা সেটা হচ্ছে এক্সপ্রেশন, মানে তোমার অ্যানাটমি মিলতে হবে না ক্যারিকেচারে, সেটা হচ্ছে মানুষটা যেই এক্সপ্রেশনটা দিচ্ছে ওকে, মানে আমরা তো এখানে ওদেরকে জোর করে ধরে ওরা ওই হাসিটা দিয়ে রাখছে, হ্যাঁ সবসময় তো ওই অরিজিনাল হাসি দেয় না, কিন্তু মানুষকে পর্যবেক্ষণ করতে হয় যে তার সবচেয়ে বেশি কমন এক্সপ্রেশন কোনটা। দেখবা অনেক ফেমাস পার্সনদের, ধর মাইকেল জ্যাকসনকে আঁকবা, মাইকেল জ্যাকসনের একটা মুন ওয়াকের পোজ এটা তার সবচেয়ে কমন এক্সপ্রেশন। বা মানে ধরো কোনো একজন সারাদিন ক্লাসে ঘুমায়, তো তাকে আঁকতে ওই ঘুমানো এক্সপ্রেশনটা দেখলেই সবাই চিনবে। কেউ অনেক হাসি খুশি, তার কিন্তু স্যাড এক্সপ্রেশনটা আঁকলে আসলে অতটা মানুষ কানেক্ট করতে পারবে না। সো আমি বেসিক্যালি বলবো যে ফেশিয়াল এই ফিচারগুলার একটা থেকে একটা দূরত্ব, হ্যাঁ ডিস্টেন্স বা গ্যাপ, হ্যাঁ তারপর ডাইরেকশনটা কেমন, কারো নাক এরকম ভোতা, কারো নাক এরকম পিগ নোজ, কারো নাকে, এগুলা সবসময় খেয়াল করতে হবে যে একটা থেকে একটা ডাইরেকশন ডিস্টেন্স কীরকম, বেশি হলে আরও বাড়াই দিতে হলে কমাইলে আরও কমাই দিতে হবে। আর এই কি বলে ডিস্টেন্স, ডাইরেকশন অ্যান্ড এক্সপ্রেশন। ওকে, তো আমাদের যেটা করা যেতে পারে, আর কি করা যেতে পারে, আমার মনে হয় কমিক্স নিয়ে যদি আমরা কথা বলতে চাই, রাকিনকে মুছে দিলাম দুনিয়া থেকে, এবার অভিষু।
কমিক্স। খুবই এক্সাইটিং ব্যাপার, মানে আমি শিওর অনেকেই কমিক্স পড়ে বড় হয়েছো। আরও এক্সাইটিং ব্যাপার কারণ হচ্ছে এখন ইভেন ওয়ার্ল্ড ওয়াইড যেই মুভি ইন্ডাস্ট্রি, যেই মুভি জনরা একেবারে ক্যাপচার করে রাখছে হলিউড, সেই যে সুপার হিরো মুভিজ আমরা কিছুদিন আগে দেখেছি, ইভেন বাংলাদেশেও অ্যাভেঞ্জার দেখতে গিয়ে যেই দৌড়টা দিল ছেলেমেয়েরা, হাজার হাজার ছেলেমেয়েরা, হ্যাঁ, এই সব কিছুর উৎপত্তি কিন্তু কমিক্স থেকে। এই সুপার হিরো মুভি আজকে এই জায়গায় তৈরি হতো না যদি ওই কমিক্সগুলো না তৈরি হতো, যদি ওই গল্পগুলো না তৈরি হতো, যদি ওই কল্পনাগুলো না তৈরি হতো। আর কমিক্স যে শুধু সুপার হিরো কমিক্স হয় তা কিন্তু না। যেমন আমি ধরো এখন একটা গ্রাফিক নভেল করছি, একটা কমিক্স করছি মুজিব নামের, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, তার জীবনের গল্পগুলো নিয়ে, হ্যাঁ। তারপরে নানা সেকশনে, সেটা এখন ঢাকা কমিক্স প্রচুর কমিক্স করছে, আমাদের মাইটি পাঞ্চ স্টুডিওজ বাংলাদেশে অনেক কমিক্স করছে। তো এখনও অনেকেই প্রশ্ন করে ভাইয়া আমাদের দেশে কমিক্স হবে না, কথাটা ভুল। তাহলে তোমরা এখনও মানে খেয়াল করে দেখছো না, এখন অলরেডি কিন্তু বাংলাদেশে অনেক কমিক্স হচ্ছে এবং অনেকে ইন্টারেস্টও দেখাচ্ছ কমিক্স আঁকার জন্য। তো আমি সবসময় বলবো যে আমি খুব শর্টে বলি, কারণ জিনিসগুলা মানে আসলে অনেক সময় নিয়ে করার ব্যাপার। সেটা হচ্ছে কমিক্স করতে গেলে আমরা প্রথমে যেমন ওয়ান বক্স কার্টুন দেখলাম, ওইটা তো এক বক্স, আর কমিক্স হচ্ছে একাধিক বক্স। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, তাই না? হ্যাঁ, ছোট কমিক্সকে কমিক্স স্ট্রিপ বলে, পেপারের নিচে দেখা যায় বা ইনস্টাগ্রামে এখন প্রচুর পড়া যায়, যে ধরো 4-5 বক্সে শেষ। তোমরা যেমন কার্টুন পিপল কমিক্স ফলো করতে পারো ইনস্টাগ্রামে, আমরা প্রতিদিন রাতের বেলা এরকম একটা মজার গল্প আমরা শেয়ার করি। আর মনে হয় আমরা বাংলাদেশে আমরাই প্রথম না, এইভাবে তো আমরা ইনস্টাগ্রামে কিন্তু বাংলাদেশে কিন্তু মানে আর কোনো গ্রুপ কমিক্স করে না, প্রত্যেক আর্টিস্টরা ইন্ডিভিজুয়ালি করে। আমরা সেই কমিক্সগুলো প্রতিদিন রাত 11টায় কার্টুন পিপল কমিক্স থেকে পোস্ট করি ইনস্টাগ্রামে। তো লিঙ্কও কমেন্টে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম, যারা কমিক্স আঁকতে চাও আঁকো, তাদেরকে কয়েকটা জিনিস যেটা মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে কমিক্স করতে গেলে প্রথমে কিন্তু তোমাদের আগে একটা স্টোরি লাগবে, সেটা ছোট হোক বড় হোক, মানে স্টোরি ছাড়া তো আসলে কমিক্স হবে না। যেটা ধরো ওয়ান বক্স কার্টুনের ক্ষেত্রে মেসেজ লাগবে, রাইট? সো স্টোরিটা যখন আমরা আরেকদিন আর কোনো এক ক্লাসে, হয়তো আমি শিওর তোমরা অনেকে ভাবছো যে ওই স্টোরিটাই তো নাই, বা যে ওই আইডিয়াটাই তো আঁকতে পারি না। আমরা কার্টুন পিপল থেকে স্টোরির উপর, আইডিয়ার উপর আরও সামনে ইভেন আমি শিওর আমরা 10 মিনিট স্কুলের এখানেও আরও আলাদা আমরা ক্লাসেস তৈরি করব, যেখানে কিভাবে আইডিয়া তৈরি করতে হয়, কিভাবে স্টোরি তৈরি করতে হয়। কিন্তু এখন বেসিক্যালি দেখাচ্ছি স্টোরির পরে কমিকটা কিভাবে আঁকবা। সো স্টোরি থেকে কমিক করতে গেলে আমরা বেসিক্যালি যেই জিনিসটা করি সেটাকে কি বলে বলতে পারো? তোমার কাছে একটা স্টোরি আছে, স্ক্রিপ্ট আছে, এইটা থেকে তুমি একটা কমিক বানাবা, ফার্স্ট স্টেপ কি? ছি তোমরা না কমিক্স আঁকো? ছি এটাকে থাম্বনেলিং বলে কমিক্সে? ছি ঐশী কৃষ্ণম, পুরা ফেল। ফার্স্টে যেটা করে সেটাকে বলে স্টোরি বোর্ড। থাম্বনেলিং বলে খুব কাছাকাছি গিয়েছিল। স্টোরি বোর্ড মানে হচ্ছে ওই থাম্বনেলিং করেই কমিক্সের কোন পাতায় কোনটা হবে ওই জায়গাগুলা, গল্পগুলা ঠিক করা। সো স্টোরি থেকে যেই রাফ কমিক্সের স্যাম্পলটা বানানো হয় এটাকে বলা হয় স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড কিন্তু ফিল্মেরও হয়, মুভিরও হয়, একইভাবে কমিক্সেরও হয়। সো স্টোরি বোর্ডে যেটা হয় সেইটা হচ্ছে যে ধরো একটা কমিক্সের শুরুতে একটা এস্টাবলিশমেন্ট সিন থাকে। মানে ধরো আমার কমিক শুরু হলো যে ফিউচারে 2180 সালে ঢাকা, তখন সারা ঢাকায় একটা বিশাল বিপদ, আমার একটা কমিক্স শুরু হচ্ছে। হ্যাঁ, সো ওখানে একটা এস্টাবলিশমেন্ট শট দেওয়া হয় নর্মালি, মানে হচ্ছে 2050-এ ঢাকা দেখতে কীরকম, হ্যাঁ, কতটা অ্যাডভান্স বা কতটা নট অ্যাডভান্স, ওই সিনটা সবসময় নর্মালি একটা রেগুলার ফরম্যাট বলছি আর কি, ওইভাবে
একটা কমিক শুরু হয়, তারপরে যেটা হয় হতে পারে ক্যারেক্টারগুলো আসে, মানে একদম ফিল্মের মতোই কয়েকটা জিনিস হচ্ছে মানে ক্লোজ শট আর লং শট। হ্যাঁ, যে একজন একটা কথা বলছে, তাকে ক্লোজে দেখা যাচ্ছে, তার এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে, যে বলছে যে এই ঢাকায় তো এখন এলিয়ানরা চলে আসছে, এত খুশি হয়ে বলার কিছু নেই। হ্যাঁ, যে এখন থেকে 20 বছর আগে তো এখানে এলিয়ানরা বসতি গড়েছিল, তারপর থেকে তো বিশাল একটা কলোনি গড়ে উঠেছে। সো এই যে দেখো লং শটে গিয়ে হয়তো দূরে এলিয়ান কলোনি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো গল্প বলার প্রয়োজন অনুযায়ী কখনো ক্লোজ শটে এক্সপ্রেশন দিতে হবে, কখনো লং শটে যেতে হবে। মানে একটা সিনেমাতে যেভাবে গল্প বলে, কমিকেও সেইভাবে গল্প বলে। তারপরে যেই সো স্টোরি বোর্ড, তারপরে হচ্ছে পেন্সিলিং, ইঙ্কিং, কালারিং, এটা যেমন। তার পাশাপাশি হচ্ছে ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। মানে হবে ওটা একটা টার্ন অ্যারাউন্ড বল। টার্ন অ্যারাউন্ড মানে কি, এই যে সোজা দেখতে কেমন, এই সাইড থেকে দেখতে কেমন, এই সাইড থেকে দেখতে কেমন, সেমি প্রোফাইল দেখতে কেমন, এইভাবে ক্যারেক্টারগুলো আগে থেকে ডিজাইন করে নিতে হয়, কারণ যাতে তোমার পুরো কমিকে ক্যারেক্টারটা সব জায়গায় একই রকম দেখায়। ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ডটা, যে বললাম যে এখন 2080 সালে এলিয়ান কলোনি গড়ে উঠেছে বাংলাদেশে, এটা তো তোমার একটা স্টেজ। সো এইটা যদি তোমার প্ল্যান করে সুন্দর করে আগের থেকে রেডি না থাকে, যে তুমি কোন স্টেজের মধ্যে পুরো দৃশ্যপটটা ঘটছে, তাহলে কিন্তু তোমার ড্রয়িংগুলো এক এক জায়গায় নানা রকম ভুল হবে। সো দেয়ার কামস ব্যাকগ্রাউন্ড ডিজাইন। কমিক্সে ব্রিথ করার জায়গা রাখতে হবে, মানে প্রতি পেজে কম্পোজিশন, যেটা যেমন আমরা ওয়ান বক্সকে যেরকম কম্পোজিশন বলেছিলাম, কমিক্সেও কম্পোজিশন করার সময় পুরা পেজটাকে একটা ছবি হিসাবে চিন্তা করা ভালো। মানে আলাদা আলাদা বক্সগুলোকে আলাদা আলাদা কম্পোজিশন চিন্তা না করে এই পুরা পেজের কম্পোজিশনটা কিভাবে সাজাবে। মানে ধরো কোথাও আমি বলি ফুটবল খেলতে গেছে, এই যে ফুটবল মাঠে দাঁড়িয়ে আছে, এখানে গোল পোস্ট, গোলকিপার, হ্যাঁ, তারপর হচ্ছে একটা জুমড ইন ফেস, যে কিক করবে তার খুব টেনশন হচ্ছে, তার ঘাম ঝরছে, যে এই গোলটা না পেলে তো তার টিম হেরে যাবে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে আবার একটা ধরো লং শটে পুরো ফুটবল মাঠটা দেখা যাচ্ছে, এই যে অনেক মানুষ, এই লোকটা দৌড়ায় যাচ্ছে এখান থেকে এখানে, এখানে গোলপোস্টের দিকে, এবং সেইটারই তার ওই কিকের ফুল বডি মুভমেন্টটা, এই যে বলটা এখানে, হ্যাঁ, ফুল বডি, এই যে একটা লম্বা ফিগার আমরা এখানে এঁকে দিলাম, যে বলটা সে কিক করতে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো, এটা যে দেখাচ্ছি, কিন্তু তার মানে হচ্ছে যখন আমরা কমিক পড়ি তখন কিন্তু আমরা আলাদা আলাদা পড়ি না, পুরো পেজটা একসাথে দেখি, যে পুরো পেজটা একসাথে দেখতে ভাল লাগছে নাকি। সো এই একটা জিনিস ইম্পর্টেন্ট জায়গা, যে কম্পোজিশন যখন করবা কমিকের, পুরো পেজটা একসাথে কীরকম লাগছে এটা চিন্তা করবা, এবং পার পেজে একটা কিছু ইন্টারেস্টিং দেখার মতো রাখলে ভালো, যেহেতু এটাকে ভিজুয়াল স্টোরি টেলিং, যে হয়তো গোল পোস্টটা বা বলটা বা মানুষের এক্সপ্রেশনটা, যেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবে তোমার রিডার। সো এটা একটা অ্যানাদার ইম্পর্টেন্ট টিপস, যে প্রতি পেজে একটা কিছু খুব, হয়তো পুরা পেজ ডিটেল করলে কিন্তু তোমার ছবি হারিয়ে যাবে, মানুষ দেখতে চাবে না, তাই মাথায় থাকতে হবে যে কোন জায়গাটা ডিটেল আর কোন জায়গাটা ডিটেল না। তো এটাই ছিল আজকে আমাদের, মোটামুটি আমরা কার্টুন কভার করলাম, ঐশী কিসমম চলে আসো, কার্টুন কভার করলাম, কমিক কভার করলাম, ক্যারিকেচার কভার করলাম, মারামারি করো না, চলে আসো। হ্যাঁ, তো আমরা আশা করি তোমাদের আমাদের এই মাস্টার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এবং আমরা সামনে আরও কন্টিনিউ করব। তো তোমরা যদি এরকম আরও কার্টুন কমিক্স নিয়ে টিপস চাও
আমাদের ইউটিউব পিপল বলছি কার্টুন পিপল ইউটিউবে কার্টুন পিপল ফলো করতে পারো। এছাড়া আমাদের ফেসবুকে পেজ অ্যান্ড গ্রুপ আছে কার্টুন পিপলের, এখানে রেগুলার শুধুমাত্র যারা আঁকাআঁকি করে তারা এসে তাদের প্রবলেম শেয়ার করে, তাদের আর্টওয়ার্ক শেয়ার করে, সবাই সেখানে সাজেশন দেয়। তো তুমি যদি একজন কার্টুনিস্ট বা ওয়ানাবি কার্টুনিস্ট আর আর্টিস্ট তুমি আঁকাআঁকি করতে চাও, তুমি কার্টুন পিপলকে ইউটিউবে ফলো করো এবং আমাদের গ্রুপে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবং এটা আমাদের কমেন্টে দেওয়া আছে, এই ভিডিওর কমেন্টে গেলেই আমাদের কার্টুন পিপলের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব পেয়ে যাবে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আর ফিউচারেও কার্টুন পিপলের পাশাপাশি হোপফুলি আমরাও 10 মিনিট স্কুলে আরও এরকম মজার কার্টুনের ভিডিওস নিয়ে আসব। তো কার্টুন পিপলের পক্ষ থেকে সবাইকে কি থ্যাংক ইউ। থ্যাংক ইউ।